হ্যালো ভিউয়ার্স, চিত্তদার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে বিএ হিস্ট্রি অনার্সে থার্ড সেমিস্টারে পড়ছো, তোমাদের যে ডিএসসিসি 4 পেপারটি রয়েছে মধ্যযুগের ইউরোপ, এই পেপারটির একটি ইম্পর্টেন্ট প্রশ্ন, ইনভেস্টিচার দ্বন্দ্ব সম্পর্কে আলোচনা করো। 5 নম্বরের এই প্রশ্নের উত্তরটি নিয়ে আলোচনা করবে ভিডিওতে। দেখো, ইনভেস্টিচার দ্বন্দ্ব বলতে এখানে একটা দেশের সম্রাট এবং ধর্মগুরু পোপ, এই দুজনের মধ্যে ক্ষমতার যে দ্বন্দ্ব, কে বড়, ক্ষমতার দিক দিয়ে কে বড়, এটা নিয়ে যে দ্বন্দ্ব। পোপ দাবি করেন যে তিনি সর্বোচ্চ ক্ষমতার অধিকারী, অন্যদিকে সম্রাট বা রাজা তিনি দাবি করেন তিনি সর্বোচ্চ ক্ষমতার অধিকারী। এই বিষয়টাকে কেন্দ্র করে এই দুই ব্যক্তির মধ্যে, অর্থাৎ সম্রাট এবং পোপের মধ্যে দীর্ঘদিন ধরে যে বিবাদের সূত্রপাত হয় তার নাম ইনভেস্টিচার দ্বন্দ্ব। তো দেখো, উত্তরটি তোমরা যেভাবে লিখবে, যে অনুষ্ঠানে নতজানু হয়ে সামন্ত প্রভুর কাছ থেকে ভ্যাসাল তার স্বীকৃতি ও অধিকার বহন করত তা ইনভেস্টিচার নামে পরিচিত। পোপ দ্বিতীয় হেনরি যাজক নয় এমন সামন্ত প্রভু কর্তৃক যাজক সম্প্রদায়ের ইনভেস্টিচার প্রথা ও অনুষ্ঠান সম্পূর্ণরূপে নিষিদ্ধ করেন। ঘোষণা করা হয় এই নির্দেশকে কেউ অমান্য করলে তাকে সমাচ্যুত করা হবে। এই আদেশ নামা শাসক সম্প্রদায়ের স্বার্থে পোপতন্ত্রের একটি দীর্ঘস্থায়ী সংগ্রামের জন্ম দেয়, কারণ ইনভেস্টিচার প্রথাটি ছিল সামন্ততন্ত্রের একটি অপরিহার্য অঙ্গ। সুতরাং পোপ যেন সম্রাট ও সামন্ত প্রভুদের অধিকার ও ক্ষমতার প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন। পোপ সপ্তম গ্রেগরি বিধর্মী সামন্ত প্রভু কর্তৃক যাজকদের জন্য ইনভেস্টিচার বা অভিষেক অনুষ্ঠান নিষিদ্ধ করেছিলেন। ইনভেস্টিচারের সময় কর্তৃত্বের প্রতীক হিসেবে যে আংটি ও দণ্ড দেওয়া হতো, পোপ ঘোষণা করেন এখন থেকে তিনি তা প্রদান করবেন। একই সাথে পোপ তার ডিক্টেটাস পিপলের কতকগুলো ধারা সর্বসমক্ষে তুলে ধরেন। সেগুলি হলো: 1. কেবল ঈশ্বরই প্রতিষ্ঠা করেছেন রোমান চার্চকে। 2. ধর্মগ্রন্থগুলি প্রমাণ করেছে রোমান চার্চ অতীতেও ভুল করেনি, ভবিষ্যতেও ভুল করবেন না। 3. ঈশ্বর ছাড়া পোপের বিচার করার অধিকার কারণ নেই। 4. বিশপদের নিযুক্তি বা পদচ্যুতির ক্ষমতা একমাত্র পোপের হাতেই সংরক্ষিত। 5. সম্রাটকে সিংহাসনচ্যুত করার অধিকার পোপের আছে। প্যারা করে দেখো, এভাবে পোপ ও সম্রাটের মধ্যে প্রত্যক্ষ সংঘাতের পরিবেশ তৈরি হয়। এই সংঘাতকে মূল্যায়ন করলে বলা যায় সম্রাট চতুর্থ হেনরির দূরদর্শিতার অভাব ছিল। তিনি জার্মানিতে তার শক্তি সামর্থ্যের যথেষ্ট মূল্যায়ন করতে পারেননি। তাই দেখা যায় প্রত্যক্ষ সংঘাতের সময় স্যাক্সনি ও দক্ষিণ জার্মানির যাজক ছাড়াও সাধারণ ভূস্বামীদের অনেকেই সম্রাটের পক্ষ ত্যাগ করেছিল, কারণ ইতিপূর্বেই রাজা পোপ কর্তৃক সিংহাসনচ্যুত হয়েছিলেন। পোপের অনুগামী এই সম্মিলিত শক্তি জার্মানির অধিকাংশ গুরুত্বপূর্ণ স্থান দখল করে নেয় এবং 1077 খ্রিস্টাব্দের মধ্যে পোপের সঙ্গে আপোষ রফা করার শেষ শর্ত আরোপ করে। একই সঙ্গে পোপকে অনুরোধ করেন জার্মানিতে উপস্থিত হয়ে চতুর্থ হেনরির সিংহাসনচ্যুতি অনুমোদন করতে এবং নতুন উত্তরাধিকারী মনোনয়ন করত। সম্রাট চতুর্থ হেনরি বুঝেছিলেন এই সম্মেলন অনুষ্ঠিত হলে তার পতন ঠেকানো যাবে না, তাই বাধ্য হয়ে পোপের কাছে মার্জনা ভিক্ষার সিদ্ধান্ত নেন। হেনরি পোপের পায়ের কাছে নতজানু হয়ে ক্ষমা প্রার্থনা করেন। এভাবে পোপ হেনরির উপর থেকে বহিষ্কারের আদেশ প্রত্যাহার করে নেন। প্যারা করে দেখো, রাজার এই আত্মসমর্পণ জার্মানির রাজদ্রোহী সামন্তদের মনে হয়েছে কাপুরুষোচিত আচরণ। তাই তারা জার্মান সম্রাট হিসেবে চতুর্থ হেনরিকে সরিয়ে রুডলফকে নতুন সম্রাট মনোনীত করেন। এই নির্বাচন এক রক্তক্ষয়ী গৃহযুদ্ধের দিকে জার্মানিকে ঠেলে দেয়। এই সমস্যার সমাধান কল্পে পোপ দুজন প্রতিনিধি প্রেরণ করলে সম্রাট চতুর্থ হেনরি তাদের অগ্রাহ্য করেন। ফলে পোপ পুনরায় চতুর্থ হেনরিকে সমাচ্যুত ও সিংহাসনচ্যুত ঘোষণা করেন এবং একই সাথে রুডলফের মনোনয়ন মেনে নেন। অন্যদিকে চতুর্থ হেনরি তার অনুগত বিশপদের নিয়ে একটি সম্মেলন আহ্বান করেন, যেখানে গুইবাচকে পোপ রূপে নির্বাচন করেন। এইভাবে সপ্তম গ্রেগরির সাথে সম্রাট চতুর্থ হেনরির প্রত্যক্ষ সংগ্রামের সৃষ্টি হয়। চতুর্থ হেনরি দ্রুত শক্তি সঞ্চয় করে সমগ্র জার্মানিকে তার নিয়ন্ত্রণে আনেন এবং পরবর্তীতে
পোপের উপর প্রতিশোধ নেওয়ার জন্য ইতালির দিকে অগ্রসর হন। প্রথম দুটি অভিযান ব্যর্থ হলে 1083 খ্রিস্টাব্দে তৃতীয় অভিযানে তিনি রোম দখল করেন। ক্ষমতাচ্যুত পোপ সপ্তম গ্রেগরি আশ্রয় নেন সেন্ট অ্যাঞ্জেলোর দুর্গে এবং 1085 খ্রিস্টাব্দে সেখানেই তার মৃত্যু হয়। চতুর্থ হেনরি ও পোপ সপ্তম গ্রেগরির মধ্যেকার দ্বন্দ্ব তার উত্তরাধিকারীদের মধ্যে ছড়িয়ে পড়ে। অবশেষে সংঘাতের সাময়িক অবসান ঘটে 1192 ওয়ার্মসের চুক্তির মধ্য দিয়ে। এই চুক্তিতে বলা হয় এক যাজকদের পরিষদ বিশপ ও অ্যাবট নির্বাচিত করবে এবং পোপ কর্তৃক তা অনুমোদিত হতে হবে। 2 মনোনীত বিশপ ও অ্যাবট সামন্ত প্রভুদের নিকট থেকে ইনভেস্টিচার গ্রহণ করবে। প্যারা করে দেখো, পরবর্তী জার্মান শাসক ফ্রেডারিক বারবোসা রোমান সাম্রাজ্যকে তার গৌরবময় অবস্থানে ফিরিয়ে আনতে চেয়েছিলেন। তিনি নিজেকে ঈশ্বরের প্রতিনিধি হিসাবে ঘোষণা করার জন্য পোপকে আহ্বান জানান। জার্মান কর্তৃক ইতালির উপর আধিপত্য প্রতিষ্ঠার চেষ্টা করা হলে পোপ তৃতীয় আলেকজান্ডারের সাথে ফ্রেডারিক বারবোসার মধ্যে সংঘাতের সৃষ্টি হয়। ফ্রেডারিক পরাজিত হন এবং পোপের কাছে ক্ষমা প্রার্থী হন। পোপের নির্দেশ মতো তিনি তৃতীয় ক্রুসেডে অংশ নেন। পোপ তৃতীয় ইনোসেন্ট ইউরোপীয় রাজাদের উপর চার্চের নিরঙ্কুশ প্রাধান্য প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছিলেন। ফ্রান্সের রাজা ফিলিপকে ধর্ম থেকে বহিষ্কারের ভয় দেখিয়ে ত্যাজ্যা স্ত্রীকে ফিরিয়ে নিতে বাধ্য করেন। এছাড়াও ইংল্যান্ডের রাজা জনকে বাধ্য করেন পোপের নির্দেশ পালন করতে। তবে চতুর্দশ শতাব্দীর প্রারম্ভ থেকে পোপের ক্ষমতা ক্রমাগত হ্রাস পেতে থাকে, যার অন্যতম কারণ ছিল ক্রুসেডের ব্যর্থতা। পরবর্তীকালে ইংল্যান্ডের রাজা প্রথম এডওয়ার্ড ও ফ্রান্সের রাজা চতুর্থ ফিলিপ পোপ বিরোধী ভূমিকায় অবতীর্ণ হওয়ায় পোপের ক্ষমতা ক্রমশ সংকুচিত হতে থাকে। ফ্রান্সের রাজা ফিলিপ পোপের কর্তৃত্ব অস্বীকার করে ফ্রান্সের চার্চগুলোর উপর কর আরোপ করেন। পোপ ফিলিপকে বহিষ্কার করার ভয় দেখান, ফলে ক্রুদ্ধ ফিলিপ সসৈন্যে 1309 খ্রিস্টাব্দে রোম আক্রমণ করে পোপকে বন্দী করেন। এই অপমানে পোপ দারুণভাবে মর্মাহত হন এবং কয়েক সপ্তাহের মধ্যে মৃত্যুমুখে পতিত হন। ধর্মযাজকদের মধ্যেকার দ্বন্দ্ব পোপতন্ত্রকে অনেকটাই দুর্বল করে দিয়েছিল। পরবর্তী 500 বছর পর্যন্ত ইউরোপীয় জনজীবনে ধর্মীয় প্রভাব অগণ্য থাকলেও ইউরোপীয় সাধারণ মানুষের মধ্যে পোপের প্রতি আস্থা আর তেমনভাবে ফিরে আসেনি। তো এই ছিল ইনভেস্টিচার দ্বন্দ্ব। এটি টিকা প্রশ্নের উত্তর। তোমরা সংগ্রহ করে পরীক্ষার প্রস্তুতি নাও। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও ক্লাসে। ততক্ষণে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে।